আওয়ামী লীগের সবাই কলঙ্কিত, বদিউল আলম মজুমদারের মন্তব্য। নির্বাচনের সাথে জড়িত 10 লাখ মানুষেরই শাস্তি হওয়া উচিত, সরকারের প্রভাবমুক্ত ইসি গঠনের পরামর্শ বিশিষ্টজন। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, কাল ডক্টর ইউনূসের সাথে বৈঠক। অর্থনৈতিক সংস্কারের জন্য সহযোগিতা চাওয়া হবে, জানালেন উপদেষ্টা। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত, বিপাকে শ্রমজীবীরা। কক্সবাজারে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে কথা বলেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা বিগত দিনে ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সহ 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী, তাদের শাস্তি হওয়া যৌক্তিক বলে জানান তিনি। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত বিবেচনা না করে দেশের জন্য এক হবার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, 2-1 আছে, কিন্তু তারাও 2-1 যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। দেশ নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে লাভ নেই। এজন্য রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ও জবাবদিহিতার মানসিকতা জরুরি বলে মন্তব্য করেছেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে এসব কথা বলেন বক্তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য আগে সকল অংশীজনকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন কেউ কেউ। কমিশন গঠনের জন্য সার্চ কমিটি উন্মুক্ত রাখার পরামর্শ উঠে আসে আলোচনায়। এখন দেশে নির্বাচন কমিশন নেই, এটা অস্বস্তিকর বলেও মন্তব্য করেন বক্তাদের অনেকে। সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে বলে মতামত উঠে আসে এই আলোচনায়। নির্বাচন কমিশন সচিব সহ পুরো নিয়োগ পদ্ধতি ভিন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেন আলোচকরা। 2022 সালে নির্বাচন কমিশন আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। 6 সদস্যের প্রতিনিধি দলটি নেতৃত্ব দিচ্ছেন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক এই সহকারী আন্ডার সেক্রেটারি। এদিকে ঢাকায় এসেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। প্রতিনিধি দলের আলোচিত সদস্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসবেন বিকেলে। প্রতিনিধি দলের জন্য অন্য সদস্যদের মধ্যে আছেন মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিন্স। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাহিদা, অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হবে। ডোনাল্ড লুর দিল্লি হয়ে ঢাকা আসছেন, তাই তার দিল্লি সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকেলে প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করবেন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে দুপুরে মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ওই দিন বিকেলে প্রতিনিধি দলের নেতা ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হল ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার।
সরকারের অর্থের প্রয়োজন মেটাতে কর আদায়ে জোর দিয়েছেন তিনি। এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হবে বলেও জানিয়েছেন সালেউদ্দিন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। এই সময় সরকারের অর্থের প্রয়োজনে ব্যয় সংকোচন করে রাজস্ব আদায়ের উপর জোর দেন তিনি। তবে কর আদায়ে কাউকে চাপ না দেওয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না, মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। তার মধ্যে কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনার যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন কষ্ট দিয়ে যেন আপনারা সে থাকবেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। এ সময় তিনি আরও জানান, রবিবার বৈঠকে অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হবে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনে কিছু আলাপ হবে, অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কী করবো। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো কিছু বলতে পারি যে যখন ওই টিম থাকবে ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় করতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড। আইন সংস্কারের উপর জোর দেন তিনি। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। রাজস্ব আদায়ে এনবিআর এর কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনেও সবাইকে কাজ করার তাগিদ দেন সংস্থাটির চেয়ারম্যান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যাপাসিটি দিয়েছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রের সংগ্রামে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই স্মরণ সভায় শহীদ পরিবার ও নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়। স্মরণ সভা কখন শুরু হবে, পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, স্মরণ সভাটি যেটি আমাদেরকে জানানো হয়েছে বিকেল 3:30টায় শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে কেন্দ্রীয় শহীদ মিনারের সেখানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সাগরের লঘুচাপ হওয়ার কারণে। সারা দেশের মতো ঢাকায়ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন। বিগত 16 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং জুলাই এবং আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও আজকে এখানে আসবেন, তারা বক্তব্য রাখবেন এবং বিএনপির পক্ষ থেকেও সেখানে বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন, সমাজের বিশিষ্টজনেরাও এখানে এসে আজকে বক্তব্য রাখবেন এবং এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশের আসলেই কি ধরনের সংস্কার দরকার। গত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটিয়ে সব পক্ষকে সাথে নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে সংস্কার করা যায় এবং বাংলাদেশের জনগণের যে স্বপ্ন, মহান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায়, অর্থনীতিকে কিভাবে আরো গতিশীল করা যায়, নির্বাচন কমিশন, আইন বিভাগ, বিচার বিভাগ, সব ক্ষেত্রে কিভাবে সংস্কার করে আপনার দেশকে আরো এগিয়ে নিয়ে যায়, সেসব বিষয় মূলত এখানে তুলে ধরা হবে। পাশাপাশি যেসব যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা হবে এবং সেখানে শহীদের পরিবারের বক্তব্য রাখবেন, সবাই বক্তব্য রাখবেন। তো মূলত যারা এই বক্তব্য রাখবেন, তো আর কি
3:30টার দিকেই মূলত এই শোক স্মরণ সভাটি শুরু হবে। তারপরের সংবাদে আপনাদেরকে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। জি জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাসসির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়েছে। 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুইদ। তিনি জানান, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেফতার করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই খোঁজ নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। আজ ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলাতেও ঝড়ের আশঙ্কা করছে সংস্থাটি। শনিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছিল। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে শুক্রবার রাত থেকেই রাজধানীতে ঝোড়ো বৃষ্টি বয়ে চলছে। এতে শনিবার সকাল থেকে বেশ বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। দরকার, কারণ যে পরিমাণ গরম পড়ছিল কয়েকদিন ধরে, যে পরিমাণ তাপদাহ চলতেছিল, সেজন্য বৃষ্টিটা অত্যন্ত জরুরি ছিল। স্যার আসছি স্যার, সংসার চালাইতে হইব, ঘরে বসে চালাইতে স্যার সংসার চলতো না, এই জন্য স্যার আসছি। যারা চাকরিজীবী মানুষ তারা তো অবশ্যই অফিসে আসতেই হবে। তো বৃষ্টি হোক বা ওয়েদার যে কোনো যাই হোক আসতেই হবে। টাইফুন ইয়াকির প্রভাবে আজ ও আগামীকাল সারা দেশে বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই, তবে আরও 2টি লঘুচাপের আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। চলমান বৃষ্টি রয়েছে, এটা আজকেও সারা দেশে বৃষ্টি হবে, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, তবে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা কমে যাবে। দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি এবং মধ্য অঞ্চল বৃষ্টি আগামীকালকেও অনেকটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি পরশুদিন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। শিল্পাঞ্চল এলাকা গাজীপুর ও আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্রায় সব কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিতে শুরু করেছে শ্রমিকরা, তবে এখনও বন্ধ রয়েছে নিশ্চিন্তপুর এলাকার আল মুসলিম অ্যাপারেলস। এদিকে গাজীপুরের সব শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। গত কয়েকদিন নানা অজুহাতে বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তাজনিত কারণে কিছু সংখ্যক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ায় হামিম গ্রুপের কারখানায় মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকের পর কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার খোলা রাখার পর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলো বন্ধ রাখে মালিকপক্ষ। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে কিছু শ্রমিক কারখানার সামনে গেলেও গার্মেন্টস খুলে না দেওয়ায় তারা ফিরে যান। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগের সবাই কলঙ্কিত, বদিউল আলম মজুমদারের মন্তব্য। নির্বাচনের সাথে জড়িত 10 লাখ মানুষেরই শাস্তি হওয়া উচিত। সরকারের প্রভাবমুক্ত ইসি গঠনের পরামর্শ বিশিষ্টজন। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। কাল ডক্টর ইউনূসের সাথে বৈঠক। অর্থনৈতিক সংস্কারের জন্য সহযোগিতা চাওয়া হবে, জানালেন উপদেষ্টা। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত। বিপাকে শ্রমজীবীরা। কক্সবাজারে ট্রলারডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।